নির্বাচনী ইশতেহারে সব রাজনৈতিক দলকে ব্যাংক এবং আর্থিক খাত নিয়ে পরিকল্পনা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। সকালে ইআরএফ আয়োজিত সেমিনারে এই কথা বলেন তিনি। জানান ২০ কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক। ব্যত্যয় হলেই জবাবদিহিতায় আওতায় আনা হবে বোর্ড পরিচালক ও কর্মকর্তাদের। চলতি বছর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৩৫ বিলিয়ন নিতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলেও জানান তিনি। সাদিয়া লাবণীর আরেকটি প্রতিবেদন। গেল ১.৫ দশকে অর্থনীতির প্রাণভোমরা ব্যাংক খাত পরিণত হয়েছিল অনিয়ম, দুর্নীতি, লুটপাট আর স্বজনপ্রীতির কেন্দ্রে। নামে বেনামে ঋণ ও অর্থ পাচারের কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণ এখন দেশের বাজেটের প্রায় ৮১% বা ৬.৫ লাখ কোটি টাকার বেশি। এমন পরিস্থিতিতে দেশের ব্যাংকিং খাতে সংস্কার এবং চ্যালেঞ্জ উত্তরণের করণীয় নিয়ে সেমিনার আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। বক্তারা বলেন, ব্যাংক খাতে সংস্কার জরুরি, সেই সঙ্গে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছাও। ফিসক্যাল রিফর্মটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিসক্যাল পার্টে যদি আমাদের রিয়েল লেভেল অফ যদি আপনার ইমপ্রুভমেন্ট না হয় তাহলে কিন্তু উই আর ইন ডেট ট্র্যাপ। সংস্কার যেহেতু একটা চলমান প্রক্রিয়া, সংস্কারের ফলাফল পেতে অনেক দেরি হয়। পুরো ফলাফলটা দেখতে পাইনি, পুরো উপকার ওটাও পাওয়া যাচ্ছে না, কিন্তু যেটা চলমান হয়েছে আশা করা যায় ভবিষ্যতে যদি এটা চলমান থাকে তাহলে আমরা ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। আর ব্যাংক খাত ধ্বংসে শুধু মালিকরা নয়, কর্মকর্তারাও দায়ী মনে করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। বছর শেষে রিজার্ভ $৩৫ বিলিয়ন উন্নীত করার লক্ষ্য জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে ঋণের প্রয়োজন নেই। আমাদের রিজার্ভ আমরাই বাড়াবো, আমাদের অর্থনীতি থেকে আমরা টাকা নেব। ৩৪ থেকে ৩৫ বিলিয়ন নিয়ে যাওয়া এই বছরের শেষ টাকা রিজার্ভকে। আইএমএফ এর টাকা আসুক আর না আসুক, উই ডোন্ট কেয়ার। ২০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের ক্ষেত্রে তদারকির কথাও জানান গভর্নর। ২০ কোটি টাকার ঊর্ধ্বের সবগুলো লোনগুলোকে আমরা ফলো আপ করবো, অ্যাডিকুয়েট কোলাটেরাল আছে কিনা এটাকে আমরা থার্ড পার্টি দিয়ে ভেরিফাই করাবো, বাংলাদেশ ব্যাংকের লোককে ভেরিফাই করাবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের উপর আস্থা রাখতে গ্রাহকদের প্রতি আহ্বান জানান গভর্নর। বলেন, ব্যাংক খাতের উন্নয়ন ও রাজনৈতিক চাপমুক্ত হতে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা প্রয়োজন। তো আমরা তো নগ্নবিহীন ব্যাংক হতে চাই না, তা আমরা চাই লিডারটাকেও যেন সিলেকশনটা ঠিকভাবে হয়, লিডারের যেন অন্তত পক্ষে মোরাল অব্লিগেশন থাকে যে কোনো ধরনের চাপ আসলে আমি দেব না, এবং যদি আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় আমি দরকারি পদত্যাগ করবো, কিন্তু চাপ নেই। এ সময় চালের দাম স্থিতিশীল থাকলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকতো জানিয়ে গভর্নর বলেন, রোজায় পণ্যমূল্য স্থিতিশীল থাকবে। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার কথা বলেছেন। সাদিয়া লাবণী, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ইশতেহারে ব্যাংক ও আর্থিক খাত নিয়ে পরিকল্পনা স্পষ্ট করার কথা বলেছেন গভর্নর আহসান মনসুর, যেমনটি দেখছিলাম। এছাড়া তিনি বলছিলেন আগামী অর্থনীতিতে রিজার্ভ বাড়া, মূল্যস্ফীতি কমা সহ নানা ধরনের ইতিবাচক বেশ কিছু ইঙ্গিতও তিনি দিচ্ছিলেন। এ বিষয়ে কথা বলতে আমরা যুক্ত করে নিচ্ছি অর্থনীতিবিদ ডক্টর আইনুল ইসলামকে। আইনুল ইসলাম, স্বাগত জানাচ্ছি আপনাকে দেশ বাণিজ্যে। আমরা দেখছিলাম গভর্নর কথা বলছিলেন, বিশেষ করে আমরা দেখলাম যে রিজার্ভ বাড়ার ব্যাপারে একটা ইতিবাচক কথা বলেছেন এবং তিনি উল্লেখ করেছেন যে এটি অবশ্যই আন্তর্জাতিক উৎস থেকে নয়, নিজস্ব উৎস থেকে এই রিজার্ভটি বাড়াতে হবে, এবং তিনি $৩৫ বিলিয়ন রিজার্ভের কথা বলছেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, আসলে আমরা যে প্রক্রিয়া এখন রিজার্ভ বাড়াচ্ছি সেটি আসলে রাইট প্রক্রিয়া না। আমি মনে করি যে বাজার থেকে কেনা হচ্ছে ডলার, একই সঙ্গে আইএমএফ থেকে লোন কিংবা ধার করে, এটা প্রক্রিয়া কিন্তু ঠিক না। এভাবে রিজার্ভ বাড়ানো স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে রেমিটেন্স আসবে, এক্সপোর্ট বাড়বে, বা যেটা একবারে ডিউ, যেটা আমাদের এফডিআই আসবে, লোন আসবে, সেটা দিয়ে আমরা রিজার্ভ বাড়াতে পারবো। কিন্তু যে প্রক্রিয়া লোন এখন বাড়ানো হচ্ছে সেটা আসলে আমি মনে করি যে এটা স্বাভাবিক প্রক্রিয়া না। এটি যদি করতে পারে স্ট্রিক্টলি ফলো করে সুশাসনের মাধ্যমে, তাহলে আমার মনে হয় যে এই উদ্যোগটা বাংলাদেশের রিজার্ভ বাড়ানোর পক্ষে কিছু সুফল দেবে। অর্থ বছর শেষে ঋণ খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে 25 থেকে 27%। তিনি আবার এটা ভেঙে বলেছেন যে এটি বাস্তবে 36%। অর্থাৎ কাগজে কলমে 25 থেকে 27% হলে বাস্তবে 36%। তিনি বলেছেন আমরা তথ্য গোপন করব না। এই যে বাস্তবে 36% আমাদের ঋণ খেলাপি, এটি আসলে কিভাবে দেখছেন? তার এই কথার মূল্যায়নটা কিভাবে করবেন? তার মধ্যে এত কিছুর পরেও কেন ঋণ খেলাপির পরিমাণ বাড়ছে, কেন এটা লাগাম টেনে ধরা গেল না, কি বলবেন? না, ঋণ খেলাপি বাংলাদেশের মধ্যে এত ঋণ খেলাপি যেটা বললেন যে এটি বাস্তবিক অর্থে 36%। কারণ কিছু কিছু লোনকে
মানে এটা খেলাপি হিসেবে তারা দেখায়নি, কিন্তু যে ডেফিনেশন অনুযায়ী এখন যে কিন্তু অনেক ঋণ কিন্তু আমাদের খেলাপি হিসেবে চলে আসবে, সে কারণে গভর্নর নিজেও বলেছে যে প্রকৃত অর্থে এটা 36%। এটি ঠিকই, কিন্তু এটিকে কমানোর জন্য এই নতুন গভর্নর বলি যে উনি যে আসার পর থেকে অনেক চেষ্টা করছেন, কিন্তু এটা সেই পর্যায়ে নিয়ে আসতে পারেননি। একদিকে যেমন বেড়েছে, অন্যদিকে কিন্তু এর ডেফিনিশন চেঞ্জ হওয়াতে কিন্তু আমাদের খেলাপি ঋণের পরিমাণ একটা বিশাল আকার ধারণ করেছে। সুতরাং এইটার দিকে অ্যাড্রেস করা অবশ্যই উচিত, এবং যেটা আপনি আপনার খবরে শুনলাম যে 20 কোটি টাকার উপরে হলে তারা বাংলাদেশ ব্যাংক এটা নিয়ন্ত্রণ করবে। এটা খুবই ভালো একটি উদ্যোগ, কিন্তু কেন এতদিন হয়নি সেটা আমার প্রশ্ন। কিন্তু যে আমার এটা আমার কেন- প্রশ্ন হচ্ছে এটি কি বাস্তবসম্মত কিনা? 20 কোটি তো যে কোনো ব্যাংক একটা বড় প্রতিষ্ঠানকে দিতেই পারে, মানে এরপর থেকেই যে এটা মনিটরিং এ নিয়ে আসবে, এটি এরকম তো তাহলে অনেক মনিটরিং এর আওতায় অনেক ক্লায়েন্ট পড়ে যাবে। এটা কি বাস্তবসম্মত? না, আমি বলি আপনাকে যে বাংলাদেশ ব্যাংকের কাজটা কি। বাংলাদেশ ব্যাংকের কাজ কিন্তু এই বিশেষ করে লোনকে তারা ম্যানেজমেন্ট করা। তা সুতরাং এই কাজটা কেন এতদিন মানে মানে আমি বলতেছি যে এটা যত্রতত্র ভাবে যেন তেন ভাবে এটা করা হয়েছে এতদিন। সুতরাং এখন যখন দেখেছে যে বাংলাদেশ ব্যাংক সংস্কার বা এই যে মার্জার সবকিছু মিলে যারা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এখন যদি বাংলাদেশ ব্যাংক স্বাধীন না হয় তাহলে কিন্তু এই বিষয়গুলো তারা অ্যাড্রেস করতে খুব একটা পারবে না। সে কারণে বাংলাদেশ ব্যাংক যেমন স্বাধীনতার কথা বলা হচ্ছে, এটা অত্যন্ত জরুরি। দীর্ঘদিন থেকে আমরা যারা অর্থনীতি নিয়ে কথা বলি তারা কিন্তু বলে আসছে যে বাংলাদেশ ব্যাংক স্বাধীন করতে হবে। এখানে বাংলাদেশ এই যে অর্থ মন্ত্রণালয়ের যে একটা অর্থ বিভাগ আছে তারাই কিন্তু এটা কন্ট্রোল করে। সুতরাং এটাকে যতক্ষণ পর্যন্ত এটাকে স্বাধীন করা হবে না ততদিন পর্যন্ত কিন্তু যত উদ্যোগে নেই না কেন সেটা কাজে লাগবে না। আজকে আমরা দেখলাম যে গভর্নর বলছিল স্বাধীন করার কথা, এবং তিনি বলছিল প্রয়োজনে এখানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যারা আছেন তারা আবার আন্দোলনও নামবে যদি স্বাধীন না করা হয়। যাই হোক, আমরা আরেকটা প্রসঙ্গে আসি। এখানে বলা হচ্ছিল যে সরকারের ঋণ বেড়েছে 2 সপ্তাহে, আমরা দেখেছি প্রায় 33,542 কোটি টাকা ঋণ বেড়েছে। এর মধ্যে একটি কারণ হচ্ছে আমাদের নতুন একটি ব্যাংক আসছে সেখানে, এবং নির্বাচনের কারণে সরকার এই ঋণ ব্যাংক থেকে নিয়েছে। এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? না, এটি অবশ্য কোনোভাবেই আমি মনে করি যে এটি স্বাভাবিক প্রক্রিয়া না। কারণ সরকারি যে এত ঋণ হলে তাহলে প্রাইভেট সেক্টরের অবস্থাটা কি হবে? সুতরাং এই যে আমাদের যে রেভিনিউ আছে, রেভিনিউ ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু এটাও কিন্তু আমাদের মনে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম হলো আমাদের ট্যাক্স জিডিপি রেশিও। ট্যাক্স না বাড়িয়ে শুধু লোনের উপর যদি সরকার চলে তাহলে তো প্রাইভেট সেক্টরে বিনিয়োগ হবে না এবং কর্মসংস্থান হবে না। সেটা আমি মনে করি যে শুধুমাত্র অন্যদিকে নজর দেওয়া উচিত, বিশেষ করে এবং রেভিনিউ কালেকশন। এবং 2 সপ্তাহে 33,000 কোটি টাকা, সেটাও তো একটু অস্বাভাবিক। মানে একসাথে এত টাকা নেওয়াও তো মার্কেটের জন্য খারাপ। জি, হ্যাঁ, এখন একটা নির্বাচন যেটা করলেন, যেটা বললেন যে নির্বাচনের সময় কিছুটা সরকারের আছে, পাশাপাশি অন্যান্য দিকে যে নানান ধরনের দাবি দেওয়া আসতেছে সেগুলোকে মিট আপ করতে গিয়ে সরকার টাকা কোথায় পাবে? একমাত্র সোর্স হচ্ছে আমাদের রেভিনিউ। সে রেভিনিউ তো রেট অনেক কম, সেদিক থেকে সরকারকে বিকল্প কোনো পথ আছে বলে আমার কাছে মনে হয় না, কিন্তু এটা কোনোভাবে অর্থনীতির জন্য ভালো না। যে খুব সংক্ষেপে একটু বলবেন কিনা? মূল্যস্ফীতি নিয়ে বলা হচ্ছে, গভর্নর বলছিলেন যে 7% নামিয়ে আনা হবে। খুব এটা বলছে যে এই বছর শেষেই বলছিলেন। এটা কি আপনি কিভাবে দেখেন? আসলে এই বছরের শেষে তো সম্ভব না, হয়তো কিছুদিনের মধ্যে সম্ভব কিনা? না, সম্ভব হবে কিনা আমি জানি না। এটা আগেও বলা হচ্ছে যে গত 6 মাসে এটা কমে আসবে, এটাও বলা হয়েছে, এবং সামনে যে কমে আসবে তার তো কোনো ধরনের আমি মানে সিমটম দেখি না। কিভাবে কমাবে? সুতরাং শুধুমাত্র সুদের হার বাড়িয়ে এটা কমানোর মানে নয়, এখানে অনেকগুলো জিনিস কাজ করে। সুতরাং সব দিকে দেখে তারপরে এই মূল্যস্ফীতি কমাতে হবে। মূল্যস্ফীতি আরেকটি বিষয় আমি বলি এখানে, যে ভোক্তা ব্যয় কিন্তু আমাদের অনেক কমে গেছে। সুতরাং সেটাও একটা বিষয়, কিন্তু মানুষের হাতে টাকা পয়সা কম, তারা কিন্তু বাজারে যেতে পারছে না, এটাও কিন্তু একটা কারণ আমি মনে করি। জি, জনাব আইনুল ইসলাম, অনেকগুলো বিষয় আপনার সাথে ক্লিয়ার হয়ে নিলাম। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। জি।